নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভারতের মুম্বাই এবং দিল্লিতে আক্রমণের হুঁশিয়ারি পাকিস্তানের অফিসিয়ালভাবে কোনো জঙ্গি নেতার তরফ থেকে নয়, এবং এই একটা স্টেটমেন্টের মাধ্যমে কিভাবে গোটা জিওপলিটিক্স খুব দ্রুত মোড় নিতে চলেছে, সমীকরণ বদলাতে চলেছে, সেটা আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করে নেব। দেখুন, প্রথমে আপনাকে বুঝতে হবে যে কেসটা অ্যাকচুয়ালি হয়েছে কি। যেটা হয়েছে, রিসেন্ট টাইমে ইরানে প্রত্যেকটা দেশের যেরকম একটা করে অ্যাম্বাসি থাকে, ঠিক সেরকম পাকিস্তানেরও অ্যাম্বাসি আছে। তো ইরানে পাকিস্তানের যে অ্যাম্বাসি, তার কাছে পাকিস্তানের অ্যাম্বাসিতে নয়, সেই অঞ্চলে ইসরায়েল মিসাইল অ্যাটাক করে দিয়েছে। এবার এইটা নিয়ে প্রথম কথা, চারিদিকে প্রচুর ফেক নিউজ ছড়ানো হচ্ছে। চারিদিকে লেখা হচ্ছে যে পাকিস্তানের অ্যাম্বাসিতে অ্যাটাক করেছে ইসরায়েল। না, আমি থাম্বনেলে স্পষ্ট করে লিখে দিয়েছি, পাকিস্তানের দূতাবাস অঞ্চলে আক্রমণ হয়েছে, পাকিস্তানের দূতাবাসে নয়। পাকিস্তানের রাষ্ট্রদূতরা, পাকিস্তানের যারা অফিসাররা কেউ মারা যায়নি, হতাহত কিচ্ছু হয়নি। বাট যে অঞ্চলে অ্যাটাক হয়েছে, সত্যি বলতে সেই অঞ্চলটা অ্যাটাক হবার অঞ্চল নয়। কারণ আন্তর্জাতিক আইন রয়েছে যে যে সমস্ত অঞ্চলে অন্য দেশের অ্যাম্বাসিগুলো থাকে, সেই অঞ্চলটা ওয়ার থেকে প্রোটেক্টেড অঞ্চল হিসেবে ধরা হয়। সেই অঞ্চলে আপনি অ্যাটাক করতে পারেন না। যুদ্ধের এই নীতি পৃথিবীর সমস্ত দেশ কম বেশি মেনে চলে। এবার ইসরায়েল যখন সেই অঞ্চলে অ্যাটাক করে দিচ্ছে এবং সেটা পাকিস্তান অ্যাম্বাসির পাশে, তো স্বাভাবিক পাকিস্তানের ব্লাড প্রেশার বাড়ছে। যে অ্যাম্বাসিতে অ্যাটাক হয়নি ঠিকই, বাট অ্যাম্বাসি অঞ্চলে অ্যাটাক মানেই সিগন্যাল যে আমরা আর কিচ্ছু মানি না। এবার পাকিস্তান এই ঘটনার প্রেক্ষিতে নিজেরা যে রিপ্লাই দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, সেখানে পাকিস্তান অফিসিয়ালি বলেছে যে উই আর নো কাতার, আমরা কাতার নই। কাতারের ওপর অ্যাটাক করে ইসরায়েল পার পেয়ে গেছে। মনে আছে ওই কাতার যেখান থেকে সব থেকে বেশি গ্যাস ভারতবর্ষের আসে, তো মিডল ইস্টের সব দেশেই কম বেশি অ্যাটাক তো হচ্ছে না। তো বলছে উই আর নো কাতার, উইল বিট দ্য হেল আউট অফ দেম, আমরা ইসরায়েলকে এমন মারব, উইল বিট দ্য হেল মানে নরক দর্শন করিয়ে দেব ইসরায়েলকে। তো এই মুহূর্তে সম্মুখ সমরে চলে এসছে পাকিস্তান এবং ইসরায়েল। বোঝা গেল প্রথম জায়গা। এবার আপনি চলে আসুন সেকেন্ড জায়গায়। এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনায় আমি ফিরে আসছি। ভারতে কেন অ্যাটাক করতে চায়, হুমকি হুঁশিয়ারি পাকিস্তানের, সেই ব্যাপারে। তার আগে বলি যে পাকিস্তান, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমিও এই চ্যানেলে আলোচনা করেছিলাম, নিজেরাই ঘোষণা করে দিয়েছিল যে আমরা মিডিয়েটার হয়ে গেছি, আমরা আমেরিকা এবং ইরানের মধ্যে কথাবার্তা বলিয়ে দেব, এবং মিডিয়েটার হিসেবে পাকিস্তান কাজ করতে শুরু করে দিয়েছিল। এবার ভারতবর্ষে একটা অল পার্টি মিটিং হয়েছে যে ওয়েস্ট এশিয়ায় কি চলছে, তার ইম্প্যাক্ট ভারতবর্ষে কি হবে। সেখানে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের নেতানেত্রীরা ছিলেন। এই অল পার্টি মিটিংয়ে অপোজিশন, ভারতবর্ষের যারা বিরোধী দল, তারা জিজ্ঞেস করেছিলেন আমাদের বিদেশমন্ত্রীকে ডক্টর এস জয়শঙ্করকে যে পাকিস্তান মিডিয়েটার হয়ে গেছে, ভারত কেন হতে পারছে না মিডিয়েটার, ভারত কেন পিছিয়ে গেল আন্তর্জাতিক এই যে জায়গা যেখানে মিডিয়েটারের যথেষ্ট ভ্যালু থাকে। ইউরোপের দেশগুলো তো বলছিল ভারতকে মিডিয়েটার হওয়া উচিত। তখন ডক্টর এস জয়শঙ্কর এমন রিপ্লাই দেন যেটা সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে। দেখুন, এইটা যদি অন্য কোনো নেতা বা নেত্রী এই শব্দটা ইউজ করতেন তাহলে এতটা আলোচনা হতো না। বাট মাথায় রাখতে হবে, ডক্টর এস জয়শঙ্কর শুধুমাত্র ভারতবর্ষের বিদেশমন্ত্রী নন, তিনি দীর্ঘ 41 বছর আইএফএস অফিসার ছিলেন, ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার ছিলেন। তিনি 41 বছর ডিপ্লোম্যাট ছিলেন রাজনীতিতে আসার আগে। তারপরেও রাজনীতিতে এসেও ভোটে দাঁড়ান না, ডিপ্লোমেসি উনি চালিয়ে যান। তো তারা জানেন কখন কোথায় কোন শব্দ ইউজ করতে হয়। তিনি বলছেন ভারত পাকিস্তানের মতো দালাল নয়। দালাল ওয়ার্ড এই লেভেলের নিচে নামিয়ে দিচ্ছেন ডক্টর এস জয়শঙ্কর, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার বলি কেন তাৎপর্যপূর্ণ।
খেয়াল করে দেখুন, যারা স্কিল বাংলা চ্যানেল ফলো করেন তারা দুয়ে দুয়ে চার করতে পারবেন। পাকিস্তানের অবস্থা কি এখন? পাকিস্তান ইসরায়েলকে কোনোদিনই পছন্দ করে না, দেশ হিসেবে স্বীকৃতি দেয় না। এখন তো বলছে উইল বিট হেল আউট অফ দেম। এ হেন ইসরায়েল যে গাজা পট্টিতে পুরো নরসংহার করে দিয়েছে বম্বিং করে, সেই গাজা পট্টিতে পাকিস্তানের সেনা পাঠাতে পাকিস্তান বাধ্য হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে না, ইসরায়েলকে আরো প্রোটেকশন দিতে। কেন? কারণ ইউএস এর চাপ, টাকা দিয়েছি পাকিস্তান, তোকে যা বলবো তাই করবি। সেকেন্ড, আপনি দেখুন পাকিস্তানের অবস্থা। পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি। কেন এখানে রিলিজিয়ানের কথা আনছি? ভারতবর্ষের ক্ষেত্রে তো আমরা বলি না রিলিজিয়ানের কথা আনছি, কারণ ভারতবর্ষ কোনো রিলিজিয়াস সেন্টিমেন্ট দিয়ে চলে না, দেশপ্রেম, দেশের ইন্টারেস্ট দিয়ে চলে। কিন্তু পাকিস্তান কান্ট্রিটাই একটা কোর রিলিজিয়াস এজেন্ডা বা সেন্টিমেন্ট দিয়েই চলে। তো ওদের জিওপলিটিক্স বুঝতে গেলে আপনাকে রিলিজিয়ান আনতেই হবে, রাইট? পাকিস্তান বিইং আ মুসলিম কান্ট্রি, আর একটা মুসলিম কান্ট্রি ইরান, যাকে আমেরিকা অ্যাটাক করছে, তার পাশে দাঁড়াচ্ছে না, দাঁড়াতে পারছে না, কারণ আমেরিকার এগেনস্টে কিছু বলতে পারবে না। পাকিস্তানের শিয়া মুসলিমরা যখন রাস্তায় নামছে ইরানের সাপোর্টে, পাকিস্তান নিজের দেশের জনগণকে বলছে যে ইরানকে সাপোর্ট করতে হলে ইরানে চলে যাও, কারণ পাকিস্তান ভয় কাঁপছে এই না ইউএসএ ধরে দুটো থাপ্পড় মারে যে আমাদের বিরুদ্ধে আন্দোলন, রাস্তায় নামানো মানুষকে। এবং পাকিস্তান সৌদি আরবের সঙ্গে ডিফেন্স প্যাক্ট করে রেখেছে, যেই ইরান ভার্সেস সৌদি আরব হচ্ছে, ইরান সৌদি আরবে অ্যাটাক করে দিল, কিন্তু পাকিস্তানি সেনা সৌদি আরবের হয়ে ইরানে এখনো অবধি অ্যাটাক করতে পারল না। আপনি অবস্থা বুঝতে পারছেন? যে দেশকে স্বীকৃতি দেয় না সেই দেশের প্রোটেকশনে সেনা পাঠিয়ে রাখতে বাধ্য হয়েছে। যেই দেশের সঙ্গে ডিফেন্স প্যাক্ট আছে সেই দেশে অ্যাটাক হলেও নিজের সেনা অ্যাক্টিভেট করতে পারছে না। উল্টো দিকে পাশের দেশ ইরান, সেটাও মুসলিম কান্ট্রি, তাকে খুলে সাপোর্টও করতে পারছে না। এরকম একটা ক্যাওটিক অবস্থায় পাকিস্তান পড়ে গেছে, যেখান থেকে নিজেই বুঝতে পারছে না যে আমি কি করে বেরোবো। সেই অবস্থায় একটা মাস্টার স্ট্রোক পাকিস্তান দিতে চেয়েছিল, যে আমরা হচ্ছি মিডিয়েটার, সারা পৃথিবীতে সম্মান বেড়ে যাবে, ইরানের সঙ্গেও একটা বেসিক বন্ধুত্ব থাকবে, আমেরিকাকেও রক্ষা করা যাবে, দেশের মানুষকে বুঝিয়ে দেওয়া যাবে দেখেছো ইরানকে তো আরো মারছিল, আমরা তো গিয়ে থামিয়ে দিলাম, মুসলিম হয়ে মুসলিমকে বাঁচালাম, সেন্টিমেন্টে সুরসুরি দেওয়া যাবে। এবার খেয়াল করে দেখুন, যদি আপনারা যারা স্কিল বাংলা চ্যানেলের নিয়মিত দর্শক, ডক্টর এস জয়শঙ্কর এটা বলার আগে আমরা এই চ্যানেলে, আমি সেমিনারে যাওয়ার আগে বহরমপুরে আপনাদেরকে বলে গেছিলাম যে পাকিস্তান কখনো দূত হতে পারে না, মিডিয়েটার হতে পারে না। পাকিস্তান আসলে ইউএস এর হয়ে কাজ করবে, আর ভারত কখনোই আমেরিকার হয়ে কাজ করবে না। ভারতকে যদি দূত হতে হয় তাহলে ভারত নিরপেক্ষভাবে দুই দেশের কথা বলিয়ে দেবে। আমেরিকার হয়ে, আমি ওই শব্দ ব্যবহার করিনি, এখন ডক্টর জয়শঙ্কর ব্যবহার করে ফেলেছেন তো আমি করছি, আমেরিকার হয়ে ভারত কখনো কোট আনকোট দালালি করবে না, যেটা পাকিস্তান করে দেবে ইজিলি। কারণ ওদের ওই সার্বভৌমত্ব, নিরপেক্ষতা, স্বাধীন বিদেশ নীতি এসবের কোনো প্রশ্ন নেই। আমেরিকা যেটা করতে বলেছে ইরানে গিয়ে ওটা বুঝিয়ে টুজিয়ে করে দেবে। ওরা আমেরিকার চামচা হিসেবে ইরানের সঙ্গে আলোচনা করবে, নিরপেক্ষ দূত হিসেবে নয়। খেয়াল করে দেখুন, ডক্টর জয়শঙ্কর আমাকে বলেননি যে আমি 3 দিন পর শুভদীপ এটা বলবো, তুমি চ্যানেলে এটা বলে দাও, বা আমিও ডক্টর জয়শঙ্করকে মেল করিনি, স্যার আমি চ্যানেলে এটা বলেছি, আপনি একটু বলে দিন তো এটা, তাহলে স্কিল বাংলা চ্যানেলের দর্শকরা মনে করবে শুভদীপ স্যার ঠিক ঠিক কথা বলে। যদি জিওপলিটিক্স আপনি ডেলি চর্চা করেন, নিরপেক্ষভাবে বোঝেন, অ্যানালিসিস করেন, ডিকোডিং করতে জানেন, তাহলে এগুলো আপনি আগেই দেখতে পাবেন। সে কারণেই আমি যেটা 6 দিন আগে বলেছি সেটা আপনি দেখছেন 3 দিন আগে ডক্টর জয়শঙ্কর নিজেই বলেছেন, অন্য কিছু নয়। এর থেকে বেশি বড় কোনো হরিদাস পালও আমি নই, জাস্ট ইন্টারন্যাশনাল রিলেশনটাকে অ্যাজ ইট ইজ আমি দেখি, আপনাদেরও বোঝাতে চেষ্টা করি। তো কি বলছেন ডক্টর জয়শঙ্কর? উনি বলছেন যে এটার মধ্যে নতুন কিছুই নেই, যে পাকিস্তান দালালি করছে আমেরিকার হয়ে। দ্য কান্ট্রি হ্যাজ বিন ইউজড বাই দ্য ইউএস সিন্স 1981। 1981 থেকে আমেরিকার দ্বারা এই দেশটাকে ব্যবহার করা হয়েছে। ডক্টর জয়শঙ্কর খুল্লা বলছেন। এবার পাকিস্তানের লোকজন যারা অত পড়াশোনা করে না, তাদের হয়তো সামহাও বুঝিয়ে নেবে পাকিস্তান, দেখেছো আমরা দূত,
কিন্তু সারা পৃথিবীর সামনে দূতের মুখোশ খুলে একেবারে আসল মুখটা ডক্টর জয়শঙ্কর দেখিয়ে দিলেন। এবার আমাদের নেক্সট বুঝতে হবে যে ওই পাকিস্তান ভারতকে হঠাৎ করে আক্রমণের হুমকি দিচ্ছে কেন। দেখুন, এই যে ইসরায়েল অ্যাটাক করেছে পাকিস্তানের এম্বাসির ওপর, ওই অঞ্চলে, একেবারে এম্বাসিতে তো নয়, দুদিন আগে, কিন্তু পাকিস্তান এটা বুঝতে পারছিল যে ইসরায়েল এবং আমেরিকা এবার যে কোনো মুহূর্তে পাকিস্তানের এগেনস্টে যাবে। তারও নির্দিষ্ট কার্যকারণ রয়েছে। যারা অনেকটা পুরনো এই চ্যানেলের দর্শক তারা বুঝতে পারছেন, বালুচিস্তান কেস দিয়ে আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম, আমি আর নতুন করে সেই দিকে যাচ্ছি না, অকারণ ভিডিও আরও বড় হবে। তো পাকিস্তান যেই বুঝতে পারছিল, ওদের ইন্টেলিজেন্সও তো রয়েছে যে এবার আমেরিকা বা ইসরায়েল অ্যাটাক করবে আমাদের, এবার মানে কিন্তু কালকে বা পরশু না, এবার মানে 2 বছর 3 বছর 4 বছর 5 বছরের মধ্যে। তো ওদের একজন খুব হাই প্রোফাইল মানুষ যার নাম আব্দুল বাসিত, এই লোক, ইনি পাকিস্তানের এক্স ডিপ্লোম্যাট এবং ইনি ভারতবর্ষে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে অ্যাপয়েন্টেড ছিলেন, কাজ করেছেন। যেমন ডক্টর জয়শঙ্কর আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন, ইনি ভারতে ছিলেন পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে, হাই কমিশনার হিসেবে। ইনি একটা লোকাল টিভি ইন্টারভিউতে এনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমেরিকা বা ইসরায়েল যদি অ্যাটাক করে পাকিস্তানে, তো দেখুন আমি বলছি না যে পাকিস্তানে আমেরিকা বা ইসরায়েল অ্যাটাক করবে, পাকিস্তানও জানে, সেই জন্য পাকিস্তানের টিভি চ্যানেলই জিজ্ঞেস করছে পাকিস্তানের এক্স ডিপ্লোম্যাটকে যে যদি অ্যাটাক করে। এবার আপনি বলতে পারেন যে ওরাও শুভদীপ স্যারের ভিডিও দেখে ভয় পেয়েছে, কিন্তু ওরা বাংলা বোঝে না, ঠিক আছে, ওরা সত্যি সত্যি ভয় পেয়েছে, ভয় পাওয়াটা জরুরি দরকার। তো পাকিস্তানের টিভি চ্যানেলের অ্যাঙ্কার ওনাকে যখন জিজ্ঞেস করে যে আমাদের ওপর অ্যাটাক হলে আমরা কি করব, আমাদের কাছে তো এমন রেঞ্জের মিসাইল নেই যেটা ইসরায়েল বা ইউএস এর মাটিতে গিয়ে অ্যাটাক করতে পারে। তো ইনি সঙ্গে সঙ্গে বলেছেন যে দুবার ভাবার দরকার নেই, আমাদের ওপর অ্যাটাক হলে আমরা সঙ্গে সঙ্গে দিল্লি এবং মুম্বাইতে অ্যাটাক করব, এটা আমাদের প্ল্যান, অফিসিয়াল প্ল্যান পাকিস্তানের, যে যদি আমেরিকা বা ইসরায়েল আমাদের উপর অ্যাটাক করে আমরা সঙ্গে সঙ্গে দিল্লি এবং মুম্বাইতে অ্যাটাক করব। দেখুন তো যারা অনেক দিন এই চ্যানেলে জিওপলিটিক্স আলোচনা শোনেন, মেলাতে পারছেন কিনা যে আলটিমেট আমেরিকা পাকিস্তানকে ইউজ করছে, আমেরিকাও জানে আমেরিকা পাকিস্তানের অ্যালাই নয়, পাকিস্তানও জানে আমেরিকার লং টার্ম অ্যালাই হচ্ছে ইন্ডিয়া। মিলছে কথাগুলো? এবার এটা সেই স্ট্যান্ড পয়েন্ট যেটা উত্তর কোরিয়া করেছে, কিম জং উন, যে কেউ যদি আমার ওপর অ্যাটাক করে আমি তাকে অ্যাটাক করব না, আমি সাউথ কোরিয়া আর জাপানেই অ্যাটাক করব। তো সাউথ কোরিয়া আর জাপান যদি বাঁচতে চাও তাহলে পৃথিবীর সব দেশকে বোঝাও আমার ওপর অ্যাটাক যাতে না হয়। এটা নর্থ কোরিয়া করে। পাকিস্তান সেই গেমটা ইন্ডিয়ার সঙ্গে খেলার ব্যর্থ চেষ্টা করছে, যে আমি তো জানি না আমার ওপর অ্যাটাক হলে আমি ইন্ডিয়াতেই অ্যাটাক করব, ইন্ডিয়া তুমি যদি নিজে বাঁচতে চাও সারা পৃথিবীকে বোঝাও পাকিস্তানে অ্যাটাক না করতে। আর ইন্ডিয়া ঠিক এইটাই শুনতে চাইছিল পাকিস্তানের মুখ থেকে। আমার তো এই ধুরন্ধর ডিফেন্স দেখার পর থেকে মনে হয় যেই বাসিত সাহেব, কে জানে ইনি R&AWর এজেন্ট কিনা, কারণ ওনার মুখ দিয়ে যে কথাটা বেরিয়ে গেছে ঠিক এই কথাটা ইন্ডিয়াকে ইন্টারন্যাশনাল স্টেজে কতটা বুস্ট দিয়ে দেবে নেক্সট 20-30 বছর ভাবতে পারছেন না আপনারা। ইন্ডিয়া ঠিক এটাই চাইছিল যে একটা স্টেটমেন্ট এই ধরনের আসুক, বাকি আমরা রেডি, এবং মিলিয়ে নিন, মানে এখন তো মেলানোর উপায় নেই, কয়েকদিনের মধ্যে মিলিয়ে নেবেন, সামথিং বিগ ইজ গোয়িং টু হ্যাপেন। বল চলে এসছে ইন্ডিয়ার কোর্টে, এইবার ইন্ডিয়া কিভাবে মারবে সেটাকে চিন্তা ভাবনার বাইরে, এবং খুব ভুল একটা বল পাকিস্তান করে ফেলেছে, তাও এই লেভেলের একজন লোকের মুখ দিয়ে যে কথাটা বেরিয়ে গেছে। সামথিং বিগ ইজ গোয়িং টু হ্যাপেন ফ্রম ইন্ডিয়ার সাইড। আমি এবার আবারও বলি, জিওপলিটিক্সে কাল বা পরশু কিন্তু তাড়াতাড়ি আসে না, 2-3 বছরে আসে, হতে পারে 6-7 মাসের মধ্যে চলে আসবে, এক্স্যাক্ট আমিও বলতে পারছি না, বাট সামথিং বিগ ইজ গোয়িং টু হ্যাপেন। কয়েকটা হিন্টস দিয়ে দিই আপনাদের। ইসরায়েলে প্রধানমন্ত্রী হতে চলেছেন নেফতালি বেনেট কিছুদিনের মধ্যে, যার টার্গেট লিস্টে পাকিস্তান।
ইসরায়েল ভার্সেস পাকিস্তান শুরু হয়েও গেছে। ওদিকে পাকিস্তানের ভিতরে তৈরি আছে বালোচ লিবারেশন আর্মি, যারা নিজেদের শক্তি পরীক্ষা করে লাস্ট কয়েক মাসে দেখে নিয়েছে চূড়ান্তভাবে সফল। ওদের হাতে আরেকটু টাকা আর আরেকটু অস্ত্র আর একটু ইন্টেলিজেন্স পৌঁছে দিতে পারলে ওরা অনেক কিছু করে দিতে পারে দরকারের টাইমে। পাকিস্তানের মধ্যে মারাত্মকভাবে প্রত্যেক দিন স্প্রেড হচ্ছে টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান, যারা চায় পাকিস্তানে যেটুকু মডার্নিটি আছে পুরো শেষ করে পাকিস্তানে একদম ইসলামিক শাসন খলিফা রাজ শুরু করতে। তো পাকিস্তান সরকার তাদেরকে দমন করতে মারাত্মকভাবে চেষ্টা করছে, আর তারাও বিদ্রোহ করছে। রাইট টাইমে কাজে আসবে দেশের মধ্যে ছড়িয়ে থাকা সরকারের বিরুদ্ধে এই এলিমেন্টগুলো। পাকিস্তানের অন্য দিকের বর্ডার আফগানিস্তান, তারা মারাত্মকভাবে পাকিস্তানের শত্রু হয়ে রয়েছে। তাদের দরকার আবারও অস্ত্র, টাকা এবং ইন্টেলিজেন্স। ঠিক সময় ঠিক ইন্টেলিজেন্স পেয়ে গেলে, হাতে অস্ত্র থাকলে পাকিস্তানকে ছাড়খাড় করে দেবে তারা। পিওকে, যে জায়গাটায় ভারতবর্ষের পাকিস্তান ইল্লিগালি অকুপাই করে রেখে দিয়েছে, পাক অকুপাইড কাশ্মীর, সেই জায়গায় 50-50 শিয়া সুন্নি মুসলিম। শিয়া মুসলিমদের পাকিস্তানের এগেনস্টে যাওয়ার যথেষ্ট কারণ আছে। এবং গিলগিট বাল্টিস্তান, যেটা পাকিস্তান বলে এই পিওকে অঞ্চলটাকে, সেইখানকার মানুষরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, মেডিকেলে, লেজিসলেচারে, রিপ্রেজেন্টেশনে, ওয়াটার, যে সমস্ত হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে সেই সমস্ত প্রজেক্টে আমি পুরনো একটা ভিডিও ডিটেল বলেছিলাম, জাস্ট হিন্টগুলো দিচ্ছি, এত ডিটেলিংয়ে যাচ্ছি না। তো সেই সব জায়গার মানুষ পুরো রেগে ক্ষিপ্ত যে কোনো মুহূর্তে আন্দোলনে নামার জন্য। এবং পাকিস্তান থেকে একের পর এক ইন্ডাস্ট্রি লাস্ট কয়েক বছরে জাস্ট বেরিয়ে চলে গেছে ঝাঁপ বন্ধ করে। ইন্ডাস্ট্রি বেরিয়ে যাওয়া মানেই ইকোনমি মারাত্মক ডাউন, যে কোনো মুহূর্তে কোলাপস করার মতো অবস্থায় রয়েছে। সেই সময় পাকিস্তান এই স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা, ইন্ডিয়া আমাদের অ্যাটাক না করলেও, অন্য কেউ অ্যাটাক করলেও দিল্লি মুম্বাইতে অ্যাটাক করে দিতে পারি। তো ইন্টারন্যাশনাল লজিক সাপোর্ট সিস্টেম অটোমেটিক পাকিস্তানের এগেনস্টে চলে যায়। রঙ্গমঞ্চ প্রস্তুত, যে কোনো মুহূর্তে লাইট ক্যামেরা অ্যাকশন। এটার জন্য ওয়েট করতে হবে আমাদের, এটুকুই হিন্টস দিতে পারি আপনাদেরকে, বাকিটা বুঝে নিন। এবার ভারতবর্ষ খুব ভালো করে প্রথম থেকে একটা জিনিস জানতো যে 1971 বাংলাদেশ যুদ্ধে হারের পর পাকিস্তানের এজেন্ডা ছিল ভারতকে 1000 কাট দিয়ে ব্লিডিং করে দাও, যে ভারতে ইন্টারনাল এত ক্ষত করে দেবো, উন্ড করে দেবো, কাট করে দেবো যে পুরো শরীর থেকে ব্লিডিং হতে থাকবে। কাট সেখানেই হতে পারে যেখানে ফল্ট লাইন থাকে। ফল্ট লাইন স্কিল বাংলা চ্যানেলের দর্শকরা আপনারা নিশ্চয়ই জানেন। এমন কিছু প্যারামিটারে দুই দল মানুষের মধ্যে বিভাজন, যেটাকে অ্যাম্প্লিফাই করে এক্সপ্লয়েট বাইরের দেশের এজেন্সিরা করতে পারে এবং আপনার দেশের মধ্যে অশান্তি লাগিয়ে দিতে পারে। আপনি মনে করছেন সব ন্যাচারালি হচ্ছে, সব ন্যাচারালি হচ্ছে না, কোনো না কোনো বিদেশের এজেন্সি করাচ্ছে। হঠাৎ করে আপনি দেখলেন যে হয়তো ভাষা নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার এলাকায় কোনো একটা ভাষার সপক্ষে বিভিন্ন এনজিও তৈরি হয়ে গেল, গোষ্ঠী তৈরি হয়ে গেল। তারা অন্য ভাষাভাষী মানুষদের দেখলে চড় মারছে, থাপ্পড় মারছে, আন্দোলন করছে, বড় বড় ফেসবুকে লেখা লিখছে। আপনার একবারও কিন্তু মাথায় আসছে না যে এই লোকগুলো যে আন্দোলনে যাচ্ছে, এরা সারাদিন যে ঝামেলা করছে, এরা সারাদিন যে অন্য ভাষাভাষী লোককে গিয়ে চড় থাপ্পড় মারছে, উত্তেজনা সৃষ্টি করছে, এদের সংসার চলে কি করে? এদের অফিস যেতে হয় না? আমি তো টাইম পাই না। এরা টাকা পাচ্ছে কোত্থেকে? ফান্ডিং আসতে থাকছে। যখন উত্তপ্ত হচ্ছে, অন্য ভাষাভাষী লোককেও গিয়ে আবার অন্য একটা এনজিও তারা বোঝাচ্ছে যে ওখানে আমাদের ভাষার লোককে মারছে, এখানে এলে আমরা ওদের ভাষার লোককে মারবো। সেই এনজিওতেও টাকা আসছে, টাকা একই জায়গা থেকে আসছে। একে বলছে ওকে গিয়ে মারো, একে বলছে ওকে গিয়ে মারো। উত্তপ্ত হচ্ছে। বিভিন্ন নিউজ মিডিয়ার রিপোর্টারদের বলা থাকছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা পাঠিয়ে দেবো। এই মারামারির ঘটনাগুলো দেখাতে শুরু করো, যাতে যারা ঘরে বসে আছে তাদেরও রক্ত গরম হতে শুরু করে। এবং একটা পারফেক্ট টাইমে এই ল্যাঙ্গুয়েজ ফল্ট লাইনকে দিয়ে দেশের মধ্যে বিভাজন ক্রিয়েট করে দেবো, আমরা দাঙ্গা লাগিয়ে দেবো। বুঝলেন ফল্ট লাইন কাকে বলে? আমরা মনে করি যে ফল্ট লাইন কেবল রিলিজিয়াস হয়, হিন্দু মুসলিম। না না না,
ফল্ট লাইন যে কোনো কিছু দিয়ে হতে পারে। ভারতবর্ষ রিলিজিয়াস ফল্ট লাইন দেখেছে 1947-এ, রিলিজিয়াস ফল্ট লাইন দিয়ে দেশভাগ হতে দেখেছে বলে মনে করে যে ওটাই একমাত্র ফল্ট লাইন, বাট তা নয়। তো ভারতবর্ষ জানতো যে আমাদের দেশকে সেফ অ্যান্ড সিকিউর করতে গেলে খালি বর্ডার সিকিউর করলে হবে না, ভেতরের ফল্ট লাইনগুলোকে মুছতে হবে, এবং সেই কাজ এতগুলো বছর ধরে ভারতবর্ষ সাকসেসফুলি করে এসছে। সরকারের তরফ থেকে, প্রচুর অর্গানাইজেশনের তরফ থেকে, এবং প্রচুর মানুষ নিজ উদ্যোগে। আমি কিছু বলবো না, আপনারা কমেন্ট করবেন। 25 বছর আগে পিছিয়ে যান, যাদের বয়স 40-45, 25 বছর আগে পাড়ায় কারোর বিয়ে হলে, আপনার পরিবারে কারো বিয়ে হলে, জাত, কাস্ট, এসসি না সদগোপ না কায়স্থ না জেনারেল না কি, এটা যতটা দেখা হতো, আজকে জাস্ট আপনার পরিবারে, নিজের নিজের পরিবারের কথা সবাই বলবেন, আজকে কি অতটা দেখা হয়? স্যার কিছু দেখা হয়, রাতারাতি মুছবে না একটা ফল্ট লাইন, একটু একটু করে মুছবে, তার জন্য টাইম লাগে। আমি বলছি 25 বছরে চেঞ্জ কি হয়েছে? হয়েছে। তাদেরকে রেসপেক্ট, তাদেরকে শ্রদ্ধা, যারা নিজের পরিবারে কাস্ট নিয়ে আলোচনা কমিয়ে দিয়েছেন, যারা বলেছেন যে কাস্ট নিয়ে আমরা আর আলোচনা করব না। ল্যাঙ্গুয়েজ খেয়াল করে দেখুন তো, যে আজ থেকে 25 বছর আগে, এক জেনারেশন আগে হিন্দিভাষী এবং বাঙালির বিয়ে হতো? অসম্ভব ছিল। বাঙালি কটা হিন্দি কথা বুঝতো বলুন তো? আজকে আস্তে আস্তে সবাই বুঝে নিয়েছে যে যে যার নিজের ভাষাকে সম্মান করব, এবং সরকারের তরফ থেকে যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে মাতৃভাষায় শিক্ষাকে জোর দেওয়া হয়েছে, যাতে মাতৃভাষার প্রতি সম্মান থাকে, কারোর যাতে মনে না হয় যে আমার ভাষাকে ডিপ্রাইভ করা হলো। আবার হিন্দি এবং ইংলিশকে মানুষ আস্তে আস্তে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হিসেবে বেছে নিতে শুরু করেছে, যে হ্যাঁ, নিজের নিজের রাজ্যে আমরা নিজের নিজের ভাষায় কথা বলবো, যখন আমরা বাইরে যাব ইংরাজি বা হিন্দিতে কমিউনিকেট করব। কমিউনিকেশন লাস্ট 25 বছরে ইজি হয়েছে কিনা? ফল্ট লাইন মুছছে আস্তে আস্তে, একদিনে হবে না, একদিন তো হবেই। এথনিসিটি, 25 বছর আগে ভারতবর্ষের নর্থ ইস্টে যারা থাকেন, আমরা তাদেরকে চাইনিজ ভাবতাম। তারা দুঃখ পেতেন মনে মনে যে আমরাও এই ভারতের সন্তান, আমরাও ভারত মাতার সন্তান, কিন্তু পশ্চিমবঙ্গের লোক, বিহারের লোক, দিল্লির লোক, তামিলনাড়ুর লোক আমাদের চাইনিজ ভাবে, আমাদের ভারতীয় ভাবে না। আজকে দেখুন তো, নর্থ ইস্ট 25 বছর আগে এত কিছু শুনতেন, নর্থ ইস্টে এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, রেল লাইন হচ্ছে, ব্রিজ হচ্ছে। নর্থ ইস্ট লাইমলাইটে চলে এসছে। আমাদের একটা গোটা অংশ দেশের, তাদের মধ্যে একটা এথনিসিটির ডিভিশন ছিল যে ওদের আলাদা দেখতে, বাট এথনিসিটির ডিভিশন তো আপনি ঘোচাতে পারবেন না, কিন্তু তারা আস্তে আস্তে মেন্টালি, সাইকোলজিক্যালি গোটা ভারতবর্ষের সঙ্গে একাকার, একীভূত হয়ে গেছে, হচ্ছে, ঠিক কিনা? রিলিজিয়ান, আপনি ভাবুন ভারতবর্ষে বিভিন্ন মানে লিগাল সিস্টেমে, আইনি সিস্টেমে হিন্দুদের জন্য আলাদা আইন ছিল, মুসলিমদের জন্য আলাদা আইন ছিল, কিন্তু সকলে তো এই ভারত মাতার সন্তান। উত্তরাখণ্ড, গুজরাট, দুটো রাজ্যে খুব রিসেন্ট টাইম ইউসিসি পাস হয়ে গেছে, ইউনিফর্ম সিভিল কোড। সেই ইউসিসি পাশে যেই সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষরা বলেছেন যে হ্যাঁ আমি ইসলাম ফলো করি, ওটা আমার ব্যক্তিগত আস্থা, কিন্তু আইন আমি সেটাই ফলো করব যেটা ল অফ দ্য ল্যান্ড, যেটা এই দেশের আইন, যেটা এই দেশের কনস্টিটিউশন, হিন্দু মুসলিম সবার জন্য এক আইন হবে। সেই হিন্দুকে রেসপেক্ট, সেই খ্রিস্টানকে রেসপেক্ট, যে একে অপরকে বুঝিয়েছে চায়ের দোকানে যে ভাই এদেশে না তো মনুসংহিতার আইন চলবে, না তো শরিয়া আইন চলবে, এদেশে ভারতবর্ষের কনস্টিটিউশন চলবে কেবল। তাদের প্রত্যেককে রেসপেক্ট। ঐতিহাসিক ফল্ট লাইন আমাদের দেশে কিছু ছিল, এখনো আছে। কাশ্মীর, ঐতিহাসিক অনেক সমস্যা সেখানে ছিল, সেখানে 370 ছিল, 370। গোটা ভারতবর্ষে একটাই পতাকা থাকে, তেরঙ্গা, একটাই সংবিধান থাকে, একজনই প্রধানমন্ত্রী থাকেন, কিন্তু কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল, আলাদা কাশ্মীরের তেরঙ্গা ছিল, এবং প্রথম দিকে কাশ্মীরের প্রধানমন্ত্রী ছিলেন, ইয়েস, পিএম ছিলেন কাশ্মীরের প্রথম দিকে, সিএম নয়। ভারতবর্ষের মানুষরা আওয়াজ তুলেছিল যে একই দেশে দো বিধান, দো নিশান, দো প্রধান, নেহি চলেগা, নেহি চলেগা। কাশ্মীর থেকে 370 উঠে গেছে, এখন
কাশ্মীরের একজন মানুষ আর পশ্চিমবঙ্গের একজন মানুষ একই রকমভাবে ভারতীয়, তাদের একই সংবিধান, একই পতাকা, একজনই প্রধানমন্ত্রী, ফল্ট লাইন মুছছে। বিদেশের আইএসআইএস বলছো একই জিনিস, আইএসআই পাকিস্তানের গুপ্তচর সংস্থা, হ্যাঁ কাছাকাছি জিনিস সব ওরা। আইএসআই এর পক্ষে কঠিন হচ্ছে ভারতবর্ষে ডিভিশন ক্রিয়েট করা, কারণ ভারতবর্ষ আস্তে আস্তে ফল্ট লাইন মুছছে। পভার্টি বিশাল বড় ফল্ট লাইন ছিল, 118টা জেলা এর দেশের, 15 বছর আগের কথা বলছি, মনে করুন সবাই 20 বছর আগের কথা বলছি, যেখানে সেখানে ল্যান্ডমাইন বিস্ফোরণ হচ্ছে, উড়ে যাচ্ছে আমাদের দেশের জওয়ানদের গাড়ি। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, আমার আপনার মতো সাধারণ মানুষ ট্রেনে করে কোথাও যাচ্ছে, বাস্ট করলো, রেল লাইন উড়ে গেল, ট্রেন মানে চারদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডেড বডি পড়ে। মনে পড়ছে কি করে হয়েছিল? যারা গরিব মানুষ, যারা বনবাসী মানুষ, তাদেরকে গিয়ে বোঝানো হয়েছিল যে ভারত দেশের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, আমরা নকশাল, আমরা মাওবাদী, আমরা গরিব। দারিদ্র এমন একটা জিনিস না, দারিদ্রের মধ্যে যে থাকে, যার পেটে খিদে থাকে, যার পেট ভর্তি থাকে না, তাকে ইজিলি এক্সপ্লয়েট করা যায়। হ্যাঁ, বড়লোক হয়ে গেলেই কি সবাই খুব ভালো লোক হয়ে যাবে? একদমই না। এরকম প্রচুর গরিব মানুষ দেশে আছে যে খেতে পাবে না তবু দেশের বিরুদ্ধে কোনো কাজ করবে না, সে তো অবশ্যই। কিন্তু দারিদ্র এমন একটা ব্যাপার যেটাকে এক্সপ্লয়েট করা সহজ হয়। আজকে আপনি দেখুন, দেশ নক্সালাইট মাওয়িস্ট মুক্ত হতে চলেছে অলমোস্ট। এবং আলটিমেট একটা কথা আমরা ছোট থেকে শুনে অভ্যস্ত না, যে সমাজে সবার যদি উন্নতি না হয় আপনি একা ভালো থাকতে পারবেন না। এটা জ্ঞানের কথা না, এটা প্র্যাকটিক্যাল কথা। আপনি ভেবে দেখুন, আপনি বড়লোক হচ্ছেন একা, আপনার পাশের বাড়ি তারা প্রচণ্ড গরিব, আপনি ভাবছেন ওকে বড়লোক করে আমার কি হবে? ও বড়লোক না হলে আপনি ভালো থাকবেন না। এটা প্র্যাকটিক্যাল কথা, এটা জ্ঞানের কথা না। কারণ কালকে ওকে কেউ এসে বোঝাবে, ভাই বন্দুকের নলই ক্ষমতার উৎস, হাতে তুলে নাও বন্দুক, বড়লোক দেখলেই গুলি করো, আমরা হচ্ছি নকশাল, আমরা হচ্ছি মাওয়িস্ট। আপনি গাড়ি নিয়ে বেরোবেন, আপনার গাড়ির কাঁচ ভেদ করে দেখবেন পাশের বাড়ির গরিব ছেলেটাই গুলি করেছে, আপনি মরে গেছেন। হয়েছে তো এ ঘটনা আমাদের দেশে, যে বড়লোক মানে শ্রেণী শত্রু, মেরে দাও তাকে। তো একা ভালো থাকা যায় না, একা বড়লোক হয়েও ভালো থাকা যায় না। গোটা সোসাইটিকে এই জন্য আপনার নিজের স্বার্থে আপনাকে তুলে আনতে হবে। আমি তো বড়লোক হচ্ছি, আমার ছেলে মেয়ে তো এডুকেটেড হচ্ছে, ওরা গরিব থাক, অশিক্ষিত থাক। নো, 20 বছর পর ব্যাকফায়ার করবে। রাস্তা যে যার মতো করে যেটুকু পারেন কাজ করতে শুরু করুন। আমি সবসময় চেষ্টা করে যাব আমার মতো করে আপনাদেরকে রাইট ইনফরমেশন দিয়ে, আপনাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরি পেতে সাহায্য করে, যারা চাকরি পেয়ে গেছেন বা বিজনেস করছেন তাদের আর্থিক সমৃদ্ধির দিক থেকে সাহায্য করে আমি আমার মতো করে চেষ্টা করব। হ্যাঁ, তবে এটুকু বলি যে আর্থিক সমৃদ্ধি পাওয়ার কোনো শর্টকাট নেই। আপনি বলুন কেন স্যার স্টক মার্কেটে ইনভেস্ট করব? শর্টকাট, বড়লোক হব। আমিও স্যার 5 জনকে বলছি, আমার পাড়ার লোককে, যারা গরিব আছে তারাও আস্তে আস্তে বড়লোক হবে, আমি স্যার দেশের কাজ করব। কিন্তু ওই 5 জনকে যখন বলবেন তখন এটুকু বলবেন, স্টক মার্কেট কোনো জুয়া খেলার জায়গা নয়, কোনো শর্টকাট নয় রাতারাতি বড়লোক হবার। ওখানেও আপনাকে খাটতে হয়, না খেটে টাকা ইনকাম করা যায় না, এটাই হচ্ছে সার সত্য। আপনি চাকরি করলে খাটছেন তাই মাইনে পাচ্ছেন, আপনি ব্যবসা করলে দিনরাত খাটছেন তাই মুনাফা পাচ্ছেন, আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করলেও তারাই মুনাফা পায় যারা স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করে। পড়াশোনাটা একটা খাটনি, সে মাথা খাটাচ্ছে। যারা ডেলি জিওপলিটিক্স আলোচনায় টাইম ইনভেস্ট করে, সে সময় ইনভেস্ট করছে। এই মাথা খাটানো এবং সময় ইনভেস্ট করা, এই দুয়ের ফলে সে পারফেক্ট স্টক খুঁজে পাচ্ছে কোথায় ইনভেস্ট করবে, তার ফলে তার আর্থিক সমৃদ্ধি হচ্ছে, তার সম্পদ বাড়ছে, পোর্টফোলিও ইমপ্রুভ হচ্ছে। তো এটা তার খাটনির ইনকাম। স্টক মার্কেট ফাটকার টাকা নয়, শর্টকাটের টাকা নয়। তো যারা স্টক মার্কেটে জয়েন করতে চান পড়াশোনায়, তাদের জন্য স্কিল বাংলা আছে। স্কিল বাংলার মতো করে আপনাদের পাশে কি করবেন দেখুন, স্টক মার্কেট কোর্স ভারতবর্ষের বেস্ট ফ্যাকাল্টি দিয়ে, এবং সেটারও ট্রান্সলেটেড বাংলা ভিডিও, আপনাদের মাতৃভাষায় ভিডিও আপনারা পেয়ে যাবেন স্কিল বাংলা। আমি আপনাদেরকে সেই ব্যবস্থাটা করে দেব। এবং
অন্য সময় যে কোর্সের ফিস প্রায় 8,000 টাকা থাকে সেটা সব থেকে বেশি ডিসকাউন্ট দিয়ে আজকে এটা 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এই 3 দিনই থাকবে। যেহেতু ইয়ার এন্ডিং, ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং চলছে, 1 এপ্রিল থেকে আবার 8,000 টাকা ফিজ হয়ে যাবে। প্রায় হাফ আমি বলবো 4,500 টাকার কম ফিজেও আপনারা এনরোল করে নিতে পারবেন এবং এই ফিজটা আপনাদের জীবনে একবারই দিতে হবে। আপনার ক্লাস 6-7 পড়ুয়া ছেলে মেয়ের পিছনে যে টাকাটা খরচ হয়ে যায় মাসে, সেটা দিয়ে আপনি স্টক মার্কেট শিখবেন, যেটা দিয়ে আপনার গোটা পরিবারের আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং জীবনে একবার খরচ, মাসেও নয়। আপনার ছেলে মেয়ের তো মাসে 4-5 হাজার টাকা খরচ হয়ে যায় টিউশন, খাতা পেন কেনা, স্কুলের ফিজ, স্কুলের গাড়ি ভাড়া সব কিছু নিয়ে, তাই না? তো যদি মনে হয় এই ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হচ্ছে, এই ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিংয়ে নিজের জীবনের বেস্ট ডিসিশন নেবেন, সমাজকে পভার্টি থেকে মুক্ত করবেন, একটা ফল্ট লাইন থেকে গোটা দেশকে উঠিয়ে আনবেন, তো চলে আসুন। আমি গোটা প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। 8,749 টাকা ফিজ ছিল, আপনাদের 4,300 সামথিং লাগবে হাফ ফিজ, ঠিক আছে? গোটা প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনারা ভিডিওটা পজ করে করে এক একটা স্টেপ নিজের ফোনে করতে করতে এগোবেন। ওকে, দেখুন আমি স্পিডে এগোবো, আপনারা পজ করে করে এগোবেন এক একটা স্টেপ। নিজের ফোনে ইন্টারনেট অন করে গুগল প্লে স্টোরে চলে যান। গুগল প্লে স্টোরে ক্লিক করে সার্চ বক্সে চলে যান। সার্চ বক্সে গিয়ে লিখুন এই বানানটায় আড্ডা 247, আড্ডা 24/7 আমাদের কোম্পানির নাম, আড্ডা 24/7 অ্যাপ, এটাতে ক্লিক করুন। এইটাতে যেই আপনি ক্লিক করবেন আড্ডা 24/7 অ্যাপ পেয়ে যাবেন। এই ইনস্টল অপশানটায় ক্লিক করুন। স্টেপ বাই স্টেপ আমি এগোচ্ছি, আপনারা পজ করে করতে করতে এগোন, ঠিক আছে? দেখবেন ইন্টারনেট আপনার অন থাকবে, ইনস্টলিং বলে দেখাবে, ইনস্টল হচ্ছে। 1 মিনিট ওয়েট করবেন, ইনস্টল হয়ে যাবে আমাদের অ্যাপটা আপনার ফোনে। ইনস্টল হয়ে গেলে ইনস্টলড দেখাবে, তারপর কন্টিনিউ বা ওপেন অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন। যেই ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন একটা ওটিপি আসবে, আপনার এখানে ওটিপি বসিয়ে দিয়ে যেই সাবমিট অপশানে ক্লিক করবেন এই পেজটা আপনার এখানে খুলে যাবে। খুব ভালো করে দেখে নিন, আপনারা এখানে স্টেট এক্সাম অপশানে ক্লিক করবেন, অন্য কোনো অপশানে নয়। স্টেট এক্সামের মধ্যে আপনি চুজ করবেন ওয়েস্ট বেঙ্গল। ইংলিশ আর বাংলা দুটো হ্যালো আসবে, আপনি ইংলিশ হ্যালোটা চুজ করবেন। এরপর এই নোটিফিকেশানটাকে আপনি অ্যালাউ করে দেবেন। এরপর আপনার যদি কোনো ব্যাচের লিঙ্কে হাত লেগে কিছু একটা ব্যাচ এরকম ওপেন হয়ে যায়, কোনো ব্যাপার না, এই ডান দিকে যে তীর চিহ্ন থাকবে এটাতে ক্লিক করে আপনি ব্যাক করে চলে আসতে পারবেন এই পেজে। আর যদি এরকম কোনো ব্যাচে হাত না লেগে যায় তো আপনি ডিরেক্ট এই পেজেই আসবেন। ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এইখানে গিয়ে এই ভিউ অল এই তীর চিহ্নয় আপনি ক্লিক করবেন। ক্লিক করলে তারপর আপনি এই স্কিল ডেভেলপমেন্ট অপশানে ক্লিক করবেন। স্কিল ডেভেলপমেন্ট অপশানে ক্লিক করলে আপনার কাছে আমাদের এইরকম স্কিল কোর্সগুলো দেখাবে। আপনি ক্লিক করবেন এই স্টক মার্কেট ইনভেস্টিং কোর্সে, যেটা 8,700 টাকা ফিজের কোর্সটা 4,499 টাকায় চলে এসছে, আরও কিছুটা কমে যাবে, আমি বলে দিচ্ছি। এই কোর্সটায় এবার আপনি যেই ক্লিক করবেন, যদি আপনি এই কোর্সটা দেখতে না পান একটু ওপরে স্ক্রল করবেন, দেখবেন এই কোর্সটা আপনি দেখতে পেয়ে গেছেন। অ্যাপ আপনাকে দেখিয়েই দিচ্ছে এটা হাই ডিম্যান্ড রয়েছে এই মুহূর্তে, লাস্ট 3 দিনে প্রচুর মানুষ ভর্তি হচ্ছেন। আপনি কোর্সটা ক্লিক করলেই এরকম ওপেন হয়ে যাবে। এরপর আপনি মোর অফার্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এই পেজটা চলে আসবে। দেখুন 4,499 টাকা ফিজ আছে। এবার আপনি ইউজ কয়েন অপশানটায় ক্লিক করবেন। দেখুন এইটা নীল হয়ে গেল, এখানে 4,442 হয়ে গেল। হতে পারে আপনার অ্যাপে কয়েন কম থাকতে পারে, এটা অটোমেটিক এক একজনের কাছে এক এক রকম, বাট আপনার এখানে 20 টাকা হলেও কমবে, ঠিক আছে? যেই হয়ে গেল, এবার আপনি এই যে এন্টার কুপন কোড এই বক্সটায় মোবাইলে টাইপ করবেন Y219, Y219। যেই টাইপ হয়ে গেল এই অ্যাপ্লাইটায় আপনি অ্যাপ্লাই করে দিলেন। দেখুন ছিল 4,442 হয়ে গেল 4,330। আপনার হয়তো 4,330 না হতে পারে, বাট 4,360-70-এর মধ্যে হবে, এর বেশি লাগবে না। 8,700 টাকা যেটা ফিস ছিল মোটামুটি তার হাফে চলে আসবে। যেই চলে এলো, এবার আপনি বাই নাও অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম অপশান চলে আসবে, ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, পেটিএম। ধরুন আপনি ইউপিআই দিয়ে করবেন, তো এটা করে পেতে ক্লিক করলে
আপনার ফোনে যেমন ওটিপি আসবে, ফোনপে জিপে যা দিয়ে করবেন দিয়ে দেবেন, আপনার টাকা কেটে গেল, আপনি ভর্তি হয়ে গেলেন। এখানে আমি একটা 0 রুপিস দিয়ে দেখিয়েছি, আপনার এখানে এক্স্যাক্ট অ্যামাউন্টটা দেখিয়ে দেবে। যেই মুহূর্তে ভর্তি হয়ে গেলেন, এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে আপনি পড়াশোনা শুরু করে দিতে পারবেন। কিভাবে? আপনি সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে ভর্তি হয়ে গেলেন, আচ্ছা ভর্তি হতে টোটাল প্রসেস তো আমি দেখিয়ে দিলাম, যদি এরপরও কারো কোনো প্রবলেম থাকে, এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার 9650634247, এই নাম্বারে ফোন করে নিন, ফোন করে এক প্রেস করুন, আমার টিম ফোন ধরবে, আপনাকে পুরো গাইড করে দেবে। আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করে নেওয়ার জন্য, জিজ্ঞাসা করে ভর্তি হতে পারবেন। এবার ভর্তি হবার পরে আপনি যেই ব্যাচটাতে ক্লিক করবেন, ওই অ্যাপের মধ্যেই আপনার কাছে লাইভ ক্লাস আর ভিডিও কোর্স চলে আসবে। লাইভ ক্লাসের মধ্যে স্টক মার্কেট আর কিউএনএ চলে আসবে, ভিডিও কোর্সের মধ্যে এরকম স্টক মার্কেট 1 বলে চলে আসবে। স্টক মার্কেট 1-এ ক্লিক করলেন, চ্যাপ্টার 1 2 3 4 5 6 এইভাবে চলবে। ধরুন চ্যাপ্টার 1-এ ক্লিক করলেন, এরকম 6টা ভিডিও চলে আসবে। চ্যাপ্টার 9-এ ক্লিক করলেন, এরকম ভিডিও চলে আসবে। চ্যাপ্টার 6-এ ক্লিক করলেন, এরকম ভিডিও চলে আসবে। যে স্টক মার্কেটের কিছু জানেন না, সে শিখে যাবেন, লাস্ট লেভেল অবধি শিখবেন। এবং আপনার কাছে স্টাডি মেটেরিয়াল নোটসও আপলোড করা হয়ে গেছে। লাইভ ক্লাসও রবিবার করে সকালে 11টায় হয়, বাকি তো পুরো রেকর্ডেড A to Z দেওয়াই আছে, কোনো অসুবিধা যাতে আপনার না হয়। এরপরও যদি কোনো অসুবিধা হয়, এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার, ভর্তি হতে কোনো অসুবিধা হলে এই নাম্বারে ফোন করে 1 প্রেস করবেন, আপনাকে ওরা বলবে ভর্তি হতে 1 প্রেস করুন। ভর্তি হবার পর কোনো অসুবিধা হলে, হবে না তবু হলে, এই নাম্বারে ফোন করে 2 প্রেস করবেন। প্রথম টিম ভর্তি করতে সাহায্য করে, দ্বিতীয় টিম ভর্তি হবার পর বাই চান্স কারো কোনো প্রবলেম হলে সাহায্য করে। তো জিওপলিটিক্স যেমন বুঝছেন, নিজের নলেজ বাড়ান, নিজের আর্থিক সমৃদ্ধিও করুন, নিজের সঙ্গে সঙ্গে নিজের এক্সটেন্ডেড ফ্যামিলি, বন্ধু বান্ধব, সমাজ, তাদের আর্থিক সমৃদ্ধিও করুন, এবং নিজের মতো করে দেশের মধ্যে থাকা ফল্ট লাইনগুলো মুছতে চেষ্টা করুন। অল দ্য বেস্ট, ভালো থাকবেন প্রত্যেকে।